হ্যালো হ্যালো হ্যালো। তো আজকে আমাদের এই ইউনিট 1-এর 4th পার্ট চলবে। তো আগের দিন আমরা করেছিলাম অ্যাভোগাড্রোস হাইপোথিসিস নিয়ে, মলিকিউলার ওয়েট নিয়ে, তারপর এসটিপিতে কি ভলিউম হয় কোনো গ্যাসের, সেগুলো রিলেটেড আমরা একটা প্রবলেম করেছিলাম। আজকে আমরা সেগুলো রিলেটেডই প্রবলেম করব, কিন্তু সেটা একটুখানি অন্য ধরনের, সেটাতে আরও একটি টপিক আসবে। কিন্তু তার আগে আমি বারবার আবারও বলে দিচ্ছি, এই টাইপের যখনই কোনো অঙ্ক থাকবে যেটাতে টেম্পারেচার দেওয়া আছে, প্রেশার দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে, তার সাথে হচ্ছে কোনো মাস দেওয়া আছে, বা হচ্ছে নাম্বার অফ অ্যাটম অর মলিকিউল, যেটাই দেওয়া থাকুক না কেন, বা আয়ন, সে সবগুলোর ক্ষেত্রে আমাদের কিন্তু মনে রাখতে হবে একটা জিনিসই, যে কোনো ধরনের প্রশ্নের ক্ষেত্রে শুরুতে আগে এটা লিখে নেবে, 1 মোল অ্যাভোগাড্রো নাম্বার, 1 মোলের ওয়েট, আবার মলিকিউলার ওয়েট, আর হচ্ছে 1 মোলের ভলিউম অ্যাট এসটিপি, ভলিউম 22.4 লিটার অর 22400 ml। এটা কিন্তু একমাত্র এসটিপিতে, আর এসটিপির টেম্পারেচার হচ্ছে 273 কেলভিন, আর প্রেশার হলো 1 ATM প্রেশার। ঠিক আছে, এটা সব সময় মাথায় রাখতে হবে কিন্তু আমাদের। আচ্ছা, এখন যেই অঙ্কগুলো আমরা করতে যাব, যে নিউমেরিক্যালগুলো আমরা করতে যাব, তার জন্য আরও কয়েক ধরনের আমাদের ইনফরমেশানের দরকার হবে। তো সেই ইনফরমেশানটা হচ্ছে, একটা কথা মাথায় রাখবে, ভলিউম বা আয়তন নির্ভর করে টেম্পারেচার আর প্রেসারের ওপর। আয়তন নির্ভর করে টেম্পারেচার আর প্রেসারের ওপর, কিন্তু মাস বা ভর টেম্পারেচার অ্যান্ড প্রেসারের ওপর নির্ভর করে না। ঠিক আছে, তার মানে আমাদের এই টেম্পারেচার আর প্রেসারের সাথে সাথে আমার কোনো গ্যাসের ভলিউম চেঞ্জ হতে পারে, সেই ভলিউমের সাথে আমার মাসটা চেঞ্জ হতে পারে, কিন্তু টেম্পারেচার আর প্রেসারের সাথে ডিরেক্টলি আমাদের মাসটা কিন্তু চেঞ্জ করবে না। বোঝাতে পারলাম? কি বললাম আমি? ভলিউমটা, কোনো গ্যাসের ভলিউম টেম্পারেচার আর প্রেসারের ওপর নির্ভর করে, কিন্তু মাস কিন্তু ডিরেক্টলি টেম্পারেচার আর প্রেসারের ওপর নির্ভর করে না। ঠিক আছে, এই টেম্পারেচার আর প্রেসারের চেঞ্জের জন্য ভলিউম চেঞ্জ হবে, সেই ভলিউমের উপরে ভিত্তি করে তারপরে আমরা মাস বের করব। আমরা প্রবলেমগুলোতে দেখতে পারবো কিভাবে আমরা মাস কি বের করতে হবে, কি কাজে লাগবে। তার আগে এটা হলো আমাদের 1 নম্বর ইনফরমেশান, এটা হলো আমাদের 2 নম্বর ইনফরমেশান। আর একটি ইনফরমেশান হলো ইনফরমেশান নাম্বার 3। আমরা ক্লাস 10-এ হয়তো পড়েছিলাম চার্লসের সূত্র আর বয়েলের সূত্রকে একসাথে P1 V1 by T1 equals to P2 V2 by T2। এই ফর্মুলাটি কিন্তু আমাদের এখানে ইউজ হবে গ্যাসের ক্ষেত্রে। ঠিক আছে, তো এর থেকে আমরা কি বের করতে, এটা অ্যাকচুয়ালি কি, এটা অ্যাকচুয়ালি হলো যে, ধরে নাও T1 আর P1 প্রেসারে কোনো গ্যাসের ভলিউম আছে V1। এখন ধরো প্রেসার আর টেম্পারেচার চেঞ্জ করে দিয়েছে, প্রেসার আর টেম্পারেচার চেঞ্জ করে দিয়েছে T2 আর হচ্ছে P2। এখন এই T1 আর P1-এ যে ভলিউম ছিল V1, সেই ভলিউমটা টেম্পারেচার T2 আর প্রেসার P2-তে কত ভলিউমের সাথে সমান। ঠিক আছে, ওটা আমরা বের করার জন্য এই ফর্মুলাটা আমরা ইউজ করে থাকি। তার মানে আমরা কি বলতে পারি, T1 আর P1-এ
V1 ভলিউম যত, T2 আর P2তে V2 ভলিউমটা হচ্ছে সেই V1 ভলিউমের ইকুইভ্যালেন্ট। তার মানে কি, এটাকে তোমরা এর সাথে তুলনা করতে পারো যে ধরো তোমাকে কোনো টিচার বলল যে তোমার 1 ঘন্টা সময় আছে, তুমি 1 ঘন্টার মধ্যে তোমার 4টি প্রশ্ন করতে হবে, ঠিক আছে। সে টিচার আবার বলল তোমাকে এই একটা প্রশ্ন দিলাম, একটা প্রশ্ন 15 মিনিটে তুমি করো, ঠিক আছে, বুঝতে পারলে? তার মানে কি, দুটোকে আমরা ইকুইভ্যালেন্ট বলতে পারি না? এই দুটো ব্যাপার প্রায় সেমই, কারণ 1 ঘন্টার মধ্যে তোমাকে যদি 4টে অঙ্ক করতে বলে, তোমার পার অঙ্কের পেছনে এভারেজ টাইম দিতে হবে কত? 15 মিনিট পার অঙ্কের পিছনে। আর হচ্ছে সেটা না করে টিচার যদি তোমাকে বলে দেয় যে তুমি একটা অঙ্ক করো 15 মিনিটে, তাহলে ব্যাপারটা ইকুইভ্যালেন্ট আমি কোন সেন্সের থেকে সেটা কি বোঝাতে পারছি? আশা করি পারছি। তো সেভাবেই এই সূত্র থেকে আমরা যেই কন্ডিশনের আমাদের V2টা বের করতে হবে, সেই কন্ডিশনের V2টা আমরা এই ফর্মুলা থেকে বের করব, ঠিক আছে। আচ্ছা, এবার প্রশ্নে আসা যাক। আমি আবারও বলছি, যে কোনো ফর্মুলা বা যে কোনো ইনফরমেশন অ্যাপ্লাই করার আগে সবসময় আগে দেখে নেবে যে প্রশ্নে কি কি দেওয়া আছে, কি চেয়েছে, আর সেগুলোকে কিভাবে রিলেট করতে পারো, ঠিক আছে। তাহলে আমি এটা মুছে কোশ্চেনটা বলছি, মোছার টাইমটা আমি একটু স্কিপ করে দিচ্ছি, ঠিক আছে, তাহলে ক্লাসের টাইমটা বেঁচে যাবে। আচ্ছা, আরেকটা কথা, তোমরা কিন্তু এটা লিখে নাও, ঠিক আছে, পজ করে লিখে নাও। আচ্ছা, তবে কোশ্চেনটা লিখে নাও। কোশ্চেনটা হলো, বলেছে 350 ml একটি দ্বিপরমাণু গ্যাসের ওজন, মানে একটি ডায়াটমিক গ্যাস, ঠিক আছে, ওজন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 2 বায়ুমণ্ডলীয় চাপে 1 গ্রাম। তো এর একটি পরমাণুর ওজন কত? এর একটি পরমাণুর ওজন কত? ঠিক আছে, আগে আমরা কি করব, প্রশ্নটাতে কি কি দেওয়া আছে সেগুলো আগে আমরা লিখে নেব, ঠিক আছে। প্রতিটা প্রশ্নে কিন্তু একই রকমের আমরা প্রসিজারটা ফলো করব, ঠিক আছে। প্রথমে কি কি ডেটা আছে সেগুলো আগে কালেক্ট করে নেব। বলেছে 350 ml একটি দ্বিপরমাণু গ্যাস, ঠিক আছে, 350 ml ভলিউম লিখে নিলাম 350 ml, ঠিক আছে। তারপরে বলেছে দ্বিপরমাণু গ্যাস, তার মানে ধরে নিই X2, ঠিক আছে, গ্যাসটা। তারপরে আর কি বলেছে, টেম্পারেচার আছে 0 ডিগ্রি সেলসিয়াস, সবসময় এটাকে কেলভিনে আমরা কনভার্ট করে নেব, 273 কেলভিন। আর প্রেশার কত দেওয়া আছে? প্রেশার দেওয়া আছে 2 atm প্রেশার, ঠিক আছে। চাপে বলেছে ওয়েট 1 গ্রাম ওই গ্যাসের। এখন এর একটি পরমাণুর ওজন, একটি পরমাণুর ওজন, ঠিক আছে, একটি পরমাণুর ওজন আমাদের দরকার আছে। আচ্ছা, এখন কিছু আমাদের দেখার দরকার নেই, শুরুতেই আমরা কি লিখে নেব যেটা আমরা জানি। যখনই দেখছি আমরা ভলিউম দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে, প্রেশার দেওয়া আছে, মাস দেওয়া আছে, আগে চোখ বন্ধ করে আমরা যেগুলো জানি অ্যাভোগাড্রোস হাইপোথিসিস থেকে, তারপর এসটিপির কনসেপ্ট থেকে, আর মলিকিউলার ওয়েট আমরা কিভাবে রিলেট করতে পারি সেগুলো আগে আমরা লিখে নেব, ঠিক আছে। আচ্ছা, 1 মোলে আমরা কি জানি? নাম্বার অফ, এটা মলিকিউল হিসাবে ধরবো আমরা আগে। নাম্বার অফ মলিকিউল কতগুলো আছে? Na নাম্বার অফ মলিকিউলস, ভালো কথা। আবার 1 মোলের ওজন কত? মলিকিউলার ওয়েট, বা আণবিক ওজনের সমান এটা, ঠিক আছে। আর এটার ভলিউম কিন্তু অ্যাট এসটিপি, এতে ভলিউম 22400 ml,
বা লিটারেও তোমরা লিখতে পারো। ঠিক আছে, একটু আমি এগুলো ছোট করে লিখছি, না হলে অঙ্কটা করতে জায়গা পাওয়া যাবে না। আচ্ছা, আর কি জানি আমরা দেখে নাও, আর কি জানি, ব্যাস এতটুকুই আমরা জানি। এখন আমাদের দেখতে হবে যে আমাদের কি বের করতে বলেছে, বলেছে একটি পরমাণুর ওজন। ঠিক আছে, এখন আমরা ব্যাক সাইড থেকে রিলেট করব প্রশ্নটা। এই প্রশ্নটা করতে কিন্তু আমি একটু সময় নিচ্ছি, কারণ টোটালটা আগে বুঝিয়ে নেব যে কিভাবে অ্যাপ্রোচ করতে হয় এই প্রশ্নগুলো। ঠিক আছে, আচ্ছা, তো বলেছে একটি পরমাণুর ওজন বের করতে। একটি পরমাণু X2, এই গ্যাস মলিকিউলটা বলেছে দ্বিপরমাণু, তার মানে X2 এটা হচ্ছে ওর মলিকিউল, তার মানে একটি পরমাণুর ওজন, X এর ওজন। ভালো কথা। তারপরে এখন দেখতে হবে আমাকে আমি X এর ওজন কোথা থেকে পাবো। X এর ওজন আমি হয় পারমাণবিক ভর আমি পেলে ডিরেক্ট আমি X এর ওজন পেয়ে যাব, তাই না, বা হচ্ছে আমি যদি পাই X2 এর ওজন, মানে যদি আমি আণবিক ওজন পাই, একটি আণবিক ওজন যদি আমি পাই, সে 1 মোলের, তাহলে আমরা ওয়েট পাচ্ছি, আর 1 মোলে কত সংখ্যক মলিকিউল থাকে, এন নাম্বার অফ X2 মলিকিউল থাকবে, তাহলে আমরা সেখান থেকে একটা X2 মলিকিউলের ওজন কত সেটা বের করে ফেলতে পারবো, আর সেখান থেকে আমরা একটি পরমাণুর ওজন কত সেটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তার মানে আমরা দেখি, তার মানে এটা দরকারের জন্য আমার কি লাগবে, X2 এর একটি X2 অণুর ওজন আমার লাগবে। ভালো মতো দেখো আমি কিভাবে রিলেট করছি, একটি X2 অণুর ওজন লাগবে। আচ্ছা, একটি X2 অণুর ওজন আমি কোথা থেকে পেতে পারি, আণবিক ওজন থেকে। তাই, আর আণবিক ওজন এই ইনফরমেশন ছাড়ার কোনো কিছুর সাথে রিলেট করা যায়, আর কিন্তু কোনো কিছুর সাথে রিলেট করা যায় না যেখান থেকে তুমি মলিকিউলার ওয়েট বা আণবিক ওজনটা পাবে। ঠিক আছে, হয় তোমার যদি নাম্বার অফ মলিকিউল বের করতে হয়, তোমাকে মলিকিউলার ওয়েট জানতে হবে, এই যে আমি দেখলাম। ঠিক আছে, বা হচ্ছে তোমাকে জানতে হবে এসটিপিতে এই 22,400 ml এর ভর কত। তার মানে আণবিক ওজন পাওয়ার জন্য আমাকে কি জানতে হবে, 22,400 ml এর ওজন। বুঝতে পারছি? ঠিক আছে, তো আমরা 22,400 ml এর ওজন কখন আমরা বের করতে পারবো, যখন হচ্ছে আমার এসটিপিতে থাকবে। আমরা একমাত্র এসটিপিতেই বলতে পারি যে 1 মোল কোনো গ্যাসের ভলিউম 22,400 ml, তাই না, তাছাড়া তো বলতে পারি না। তাহলে এখন দেখি যে ফার্দার প্রবলেমটা আমরা কিভাবে প্রসিড করব। ঠিক আছে, দেখা যাক। তো আমরা এখানে কি কি জানি, আমরা আপাতত জানি একটা সার্টেন টেম্পারেচার দেওয়া আছে, সার্টেন প্রেশার দেওয়া আছে, আর সেই টেম্পারেচার আর প্রেশারে দেওয়া আছে ভলিউমটা। ঠিক আছে, আর এই ভলিউমের ওয়েট হচ্ছে এত গ্রাম, 1 গ্রাম। ঠিক আছে, আচ্ছা, তো আমরা যদি এখন বলি যে নর্মাল ঐকিক নিয়মে 350 ml এর ওজন 1 গ্রাম, তাহলে 22,400 ml এর ওজন কত? এটা কিন্তু হবে না, কারণ 22,400 ml কিন্তু এসটিপিতে। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমি শুরুতেই বলেছিলাম যে ভলিউম টেম্পারেচার আর প্রেশার চেঞ্জ হওয়ার সাথে সাথে চেঞ্জ হবে। ঠিক আছে, সেজন্য এই 273 কেলভিন টেম্পারেচারে এবং 2 atm প্রেসারে ভলিউম যে আছে 350 ml, সেটা এসটিপিতে কত ভলিউমের সাথে সমান, সেটা এসটিপিতে কত ভলিউমের সাথে সমান সেটা যদি আমরা বের করতে পারি, তখন টোটাল যে আমাদের যেই ডেটাগুলো, সব ডেটাগুলো এসটিপিতে চলে আসবে। তখন আমরা বলতে পারবো যে যত ভলিউম আমার বেরোবে, ধরে নিই V2 বেরোবে এসটিপিতে কত টেম্পারেচার, 273 কেলভিন। ঠিক আছে,
প্রেশার কত 1 atm, আর ভলিউম কত আসবে, ধরি আসবে V2। ঠিক আছে, এই V2 যখন আমরা পেয়ে যাব তখন আমরা বলতে পারি না এই টোটাল জিনিসটা এসটিপিতে কিন্তু কনভার্ট হয়ে গেল সব ডেটাগুলো। আর বলেছিলাম আমরা এই যে মাসটা, এই মাসটা কিন্তু ডিরেক্টলি টেম্পারেচার আর প্রেশারের উপরে ডিপেন্ড করে না। টেম্পারেচার আর প্রেশার চেঞ্জের জন্য ভলিউম চেঞ্জ হবে। ঠিক আছে, বুঝতে পারছি। সরি, জিনিসটা আমি এখানে একটু ভুল বললাম, আমি এটাকে রেকটিফাই করে দিচ্ছি। আচ্ছা, যেহেতু আমি বললাম যে টেম্পারেচার আর প্রেশারের উপর বেস করে মাস চেঞ্জ হয় না, ঠিক আছে, তো আমরা বলতে পারবো এই T1 আর P1 টেম্পারেচার আর প্রেশারে V1 এর যা ভলিউম ছিল সেই ভলিউমের মাস ছিল 1 গ্রাম। এখন আমরা এই T2 টেম্পারেচার আর P2 টেম্পারেচারে V2 ভলিউমটা বের করলাম, যেটা এই P1 আর T1 কন্ডিশনে V1 এর সাথে ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, এটা কিন্তু আমরা বের করলাম। তখন আমরা বলতে পারবো, এখানে ধরে নেই বের হলো আমাদের x ml, তখন আমরা বলতে পারবো যে x STP-তে x ml এর ভর 1 গ্রাম, তাহলে STP-তে 22,400 ml এর ভর কত। তার মানে আমরা STP-তে যখনই ঢুকে গেল আমরা বলতে পারবো 22,400 ml এর যেই ভর সেটাই হবে তার মলিকুলার ওয়েট। আর আমার যদি একবার মলিকুলার ওয়েট বেরিয়ে যায়, মানে আণবিক ভর যদি আমাদের বেরিয়ে যায়, সেখান থেকে আমরা মানে কি 1 মোলের আমরা ভর পেয়ে গেলাম, সেখান থেকে আমরা একটি মলিকিউলের ভর পেয়ে যাব। আর একটি মলিকিউলের ভর, একটা মলিকিউল যেহেতু দুটো পরমাণু দিয়ে তৈরি, এখানে দ্বিপরমাণু বলে দিয়েছে, সেখান থেকে আমরা একটি পরমাণুর ভর পেয়ে যাব। পাবো তো? এখন আমি যা বললাম, যেটা লেখা আছে সেটা তোমরা একবার ভিডিওটা পজ করে চেষ্টা করো নিজে নিজে সলভ করার, পজ করে চেষ্টা করো, নাহলে আমি তো এখন করে দিচ্ছি। ঠিক আছে, তো আমি এটা এখন শুরু করছি। আচ্ছা, তো এতটা লেখা ছিল। আমাদের এই সব ডেটাগুলো আমাদের এখন এসটিপিতে কনভার্ট করতে হবে। সব ডেটা বলতে কি, একমাত্র ভলিউমটা। ঠিক আছে, এসটিপিতে কত ভলিউম এই 350 ml এর ইকুইভ্যালেন্ট হবে। এই টেম্পারেচারে যে 350 ml ছিল, এই টেম্পারেচার আর প্রেশারে, মানে 273 কেলভিন আর 2 atm প্রেশারে যে V1 ভলিউমটা ছিল 350 ml, সেটা এসটিপির কন্ডিশনে কত ভলিউমের সাথে ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, সেটা আমরা বের করব কি দিয়ে, P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2। ঠিক আছে, P1 V1 বাই T1, P2 V2 বাই T2। এখান থেকে আমরা V2টা জানি না, V2টা যদি আমাদের বের করতে হয় কি করব আমরা, V2 ইকুয়ালস টু আমরা লিখতে পারি P1 V1 বাই T1 গুণ হয়ে যাবে এখানে T2 বাই P2। ঠিক, তাহলে আমরা এখানে লিখতে পারি কি, ভ্যালুগুলো এখন বসিয়ে দিই। ভ্যালুগুলো আমি এখানে বসাচ্ছি। V2 ইকুয়ালস টু P1 কত, P1 হলো 2 atm, সব ইউনিটগুলো লিখবে 2 atm। তারপর সরি, হ্যাঁ, P1 2 atm, সব ইউনিটগুলো কিন্তু লিখবে। তারপর V1 কত, V1 350 ml, ওকে, বাই T1 কত 273 কেলভিন। ঠিক আছে, গুণ T2 কত, T2 হলো 273 কেলভিন, আর P2 কত, P2 হলো 1 atm। ওকে ওকে, এখন দেখে নিই, atm ইউনিট কেটে গেল, কেলভিন ইউনিট কেটে গেল, 273 কেটে গেল, তাহলে থাকছে কত 350 ইন্টু 2, তার মানে 700 ml। ঠিক আছে, তাহলে কি এখন আমরা বলতে পারি যে এই T1 আর P1 টেম্পারেচারে এই V1 যে ভলিউমটা, ওটা T2 আর P2 প্রেসারে
700 ml এর সাথে ইকুইভ্যালেন্ট বলতে পারি আমরা। আর আমি কি বলেছিলাম যে টেম্পারেচার আর প্রেসারের সাথে মাস চেঞ্জ করে না। আমি আবারও বলে দিচ্ছি, শুরুতে কিন্তু আমি একটু ভুল বলেছিলাম, ঠিক আছে? টেম্পারেচার আর প্রেসারের সাথে মাস চেঞ্জ করে না, শুধু ভলিউম চেঞ্জ করে, ঠিক আছে? এই কন্ডিশনে মাস ছিল 1 গ্রাম, এই কন্ডিশনে ভলিউম চেঞ্জ হলো, মাস কিন্তু 1 গ্রামই থাকবে। তো আমরা লিখতে পারি যে অ্যাট এসটিপি 700 ml এর ভর 1 গ্রাম, তাহলে 22,400 ml এর ভর কত? 1/700 ইন্টু 22400 এত গ্রাম, তাই না? এখানে গ্রাম বাই এমএল থাকবে, এখানে এমএল থাকবে, এমএল কেটে যাবে, গ্রাম পড়ে থাকবে। দেখি এখানে কত থাকছে, 32 গ্রাম, ঠিক আছে? এই 32 গ্রাম আমরা কি বলতে পারি? এই X2 যে মলিকিউলটা আছে, মানে গ্যাসটা যে আছে, ওর মলিকিউলার ওয়েট বলতে পারি তো 32 গ্রাম। আচ্ছা আমি এটা মুছে দিচ্ছি, হ্যাঁ, আমার বোর্ডটা একটু ছোট তো তাই বারবার আমার মুছতে হয়, একটু এটা অ্যাডজাস্ট করে নিও তোমরা। আচ্ছা, তো এখান থেকে আমরা কি পেলাম? 22,400 ml এর ভর 32 গ্রাম। তাহলে এখান থেকে আমরা কি দেখছি? এসটিপিতে 22,400 ml এর ভর যেটা, সেটাই মলিকিউলার ওয়েট, ঠিক? তাহলে মলিকিউলার ওয়েট আমরা X2 এর বলতে পারি, X2 এরই কিন্তু, কারণ এই গ্যাসটা, এই গ্যাসের অণু X2 আকারে এক্সিস্ট করে, তো আমরা এই ভরটা কিন্তু পাবো X2 মলিকিউলের, 1 মোল X2 মলিকিউলের, ঠিক আছে? তারপরে আমরা বলতে পারি এর মলিকিউলার ওয়েট হচ্ছে 32 গ্রাম পার মোল। 1 মোলের ভর 32 গ্রাম। আবার আমরা কি জানি? 1 মোলে Na নাম্বার অফ মলিকিউলস থাকে, তাহলে আমরা যদি এ দুটোর মধ্যে ইন্টাররিলেট করি তাহলে বলতে পারি Na নাম্বার অফ মলিকিউলের ভর ইকুয়ালস টু মলিকিউলার ওয়েট, পারি তো? তাহলে আমরা এখানে বলতে পারি যে Na নাম্বার অফ X2 মলিকিউল এর ভর 32 গ্রাম পার মোল, ঠিক আছে? তাহলে আমরা এখানে বলতে পারি একটি X2 মলিকিউলের ভর কত হবে? 32, বারবার বলেছি ইউনিট লিখবে, তাহলে কি ইউনিট যদি লেখো তাহলে হচ্ছে শুরুতে যদি কোথাও কোনো ডেটা যদি এসআই থাকে আর হচ্ছে কোনো ডেটা যদি সিজিএসে থাকে, তাহলে তোমরা ইউনিটগুলো লিখলে প্রথমে যদি ইউনিট কনভার্সনটা ভুলেও যাও তাহলে লাস্টে ক্যালকুলেশনের সময় কিন্তু তোমাদের চোখে পড়বে যে আচ্ছা এখানে আমরা ইউনিট কনভার্সনটা খেয়াল নেই, ঠিক আছে? তো এখানে দেখি এনে দিয়ে ভাগ করতে হবে 6.022 ইন্টু 10⁻23, ঠিক আছে? এটা যেহেতু 1 মোলে থাকে তাহলে আমরা পার মোল লিখে দিতে পারি, মোল ইনভার্স, মোল টু দি পাওয়ার -1, আর একটি এখানে তো 1 গুণ হয়ে গেল, ঠিক আছে? তাহলে মোল ইনভার্স কেটে গেল। তাহলে আমরা ক্যালকুলেশনটা একদম লাস্টে করব। তাহলে একটি মলিকিউলের ভর কত? 32/6.022 ইন্টু 10⁻23, ঠিক আছে? এটা হচ্ছে একটি X2 মলিকিউলের ভর 32/6.022 ইন্টু 10⁻23। কিন্তু আমাদের এখানে বলেছে একটি পরমাণুর ওজন বের করতে।
একটি মলিকিউল দুটো পরমাণু নিয়ে তৈরি, দুটো এক্স অ্যাটম নিয়ে তৈরি, ঠিক? তাহলে আমরা কি বলতে পারি, একটি এক্স অ্যাটমের ভর কত? জলদি 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 বলো, জলদি বলো, কি করতে হবে আমাদের? এখানে দুটো এক্স অ্যাটম আছে, তাহলে বলতে পারি দুটো এক্স অ্যাটম এর ভর কত? 32/6.022 ইন্টু 10⁻23। তাহলে একটি এক্স অ্যাটমের ভর কত? একটি এক্স অ্যাটমের ভর 32/6.022 ইন্টু 10⁻23, আর তাকে ভাগ করতে হবে 2 দিয়ে, ঠিক আছে? এটা ক্যালকুলেটারে ফেলে ক্যালকুলেট করলে যেটা আসবে সেটাই হবে একটি পরমাণুর ওজন। বোঝা গেল? আশা করি বোঝা গেল। দেখি আর কয়েকটা প্রবলেম দেখি, তাহলে ক্লিয়ার হবে। তোমরা পজ করে লিখে নিতে পারো, আমি মুছে নিচ্ছি আগে, তারপরে নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা, এবার যেই সেকেন্ড প্রশ্নটা, এটা কিন্তু পারতেই হবে, এটা আগের দিন অনেকগুলো এই রিলেটেড আমি করিয়েছি তোমাদের অঙ্ক। আচ্ছা, লিখে নাও। বলেছে একটি মিশ্রণে অক্সিজেন এবং নাইট্রোজেনের ওজন অনুপাত O2 ও N2 এর ওজনের অনুপাত 1:4, ঠিক আছে? বলেছে মিশ্রণে অক্সিজেন এবং নাইট্রোজেনের অনুসংখ্যার অনুপাত কত? অক্সিজেন এবং নাইট্রোজেনের অনুসংখ্যার অনুপাত কত? ঠিক আছে? আচ্ছা, তোমরা পজ করে ট্রাই করো, আমি এটা করাই। আচ্ছা, প্রথমে আগে আমি কি বলেছি দেখে নাও, কি কি দেওয়া আছে। অক্সিজেন ও নাইট্রোজেনের ওজন অনুপাত দেওয়া আছে, ভালো কথা। ওয়েট রেশিও, আমি তোমাদের ইংলিশ টার্মগুলোর সাথে অবগত করছি, যাতে ইন ফিউচার তোমরা যদি কেউ জেই বা নিটের কোচিং নিতে চাও, যাতে তোমাদের একদম আননোন না মনে হয় ইংলিশ যে টার্মগুলো আছে সেগুলো। আচ্ছা, ওয়েট রেশিও কিসের? অক্সিজেন আর নাইট্রোজেনের ওয়েট রেশিও কত? 1:4, ঠিক আছে? বলেছে মিশ্রণে অক্সিজেন এবং নাইট্রোজেনের অনুসংখ্যার অনুপাত, নাম্বার অফ মলিকিউল রেশিও, ঠিক আছে? অক্সিজেন টু নাইট্রোজেনের কত হবে? আচ্ছা, তাহলে ওয়েট রেশিও দেওয়া আছে এই দুজনের কোনো একটি মিক্সচারে, ঠিক আছে? আমরা জানি না এগুলো কত ওয়েট করে আছে। আচ্ছা, আমরা এখানে এখন প্রথমে আগে দেখব যে নাম্বার অফ মলিকিউলের রেশিও বের করার ক্ষেত্রে কি অক্সিজেনের সেপারেট করে নাম্বার অফ মলিকিউল বের করতে হবে, নাইট্রোজেনের সেপারেট করে নাম্বার অফ মলিকিউল বের করতে হবে, ভালো কথা। আচ্ছা, তো এটা আমরা কিসের থেকে পেতে পারি নাম্বার অফ মলিকিউল? বলো দেখি। নাম্বার অফ মলিকিউল আমরা পেতে পারি যে, আচ্ছা নাম্বার অফ মলিকিউলটা পাবো কিসের থেকে? পাবো এই যে ওজনটা আছে, এই ওজনে কত আছে নাম্বার অফ মলিকিউল। আমরা জানি কি অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকিউল থাকে কততে? আচ্ছা, যেটা আমরা জানি সেটা আমরা লিখে নেব। 1 মোল এতে অ্যাভোগাড্রো নাম্বার মলিকিউল থাকে, তারপর 1 মোলেরই ওজন হচ্ছে মলিকিউলার ওয়েটের সমান, ঠিক আছে? আর 1 মোলের এসটিপিতে ভলিউম হলো 22.4 লিটার, বা বলতে পারি 22,400 ml। এটা আমরা জানি, এটা আমরা সবসময় জানি। আচ্ছা, তাহলে দেখো তো এখান থেকে কিভাবে বলা যায়, আমরা কিভাবে প্রসিড করব।
এইভাবে বলা যায় না যে আমরা যদি এনে এটা মলিকিউলস, সরি, আচ্ছা আমরা অক্সিজেন আর নাইট্রোজেনের মলিকিউলার ওয়েট জানি, ঠিক আছে? আমরা বলতে পারি মলিকিউলার ওয়েট যত, ধরে নিই অক্সিজেনের মলিকিউলার ওয়েট যত, কত, 32 গ্রাম, ঠিক আছে? 32 গ্রামে এনএ নাম্বার অফ মলিকিউলস থাকে, তাহলে এই যে ওয়েটটা আছে সেই ওয়েটে নাম্বার অফ মলিকিউল কত হবে? বুঝতে পারলাম? এখন তোমরা হয়তো কেউ বলতে পারো যে এটা তো ওয়েট রেশিও দেওয়া, তাহলে সেটা কত ওয়েট হবে? সেটা তো নর্মালি তুমি ধরে নাও গোটা মিক্সচারটা আছে এক্স গ্রাম, ঠিক আছে? সেখান থেকে তাহলে সরল আনুপাতিক ভাগারের নিয়ম অনুযায়ী যদি তুমি করো তাহলে ওটা কীভাবে পাবে? অক্সিজেন কত থাকবে, টোটাল পরিমাণ কত, যদি আমি এক্স ধরে নিই, আনুপাতিক ভাগারে অক্সিজেনের পরিমাণ কত আছে? 1/5 ভাগ 1/5, তার মানে করতে কী হবে আমাদের? 1/5 ইন্টু এক্স, টোটাল মিক্সচারের যেই ওয়েট সেটা করে দেখি। আচ্ছা এটা মুছে দিচ্ছি। আচ্ছা তাহলে আমরা এখানে বলতে পারি, ধরে নিই লেট মিক্সচারের ওজন, মিক্সচারের ওজন কত? এক্স গ্রাম। আর এই মিক্সচারে অক্সিজেনের ওজন কত? 1/1 + 4 ইন্টু এক্স, একবারে আমি লিখে দিলাম। x/5 গ্রাম। ওকে, মিক্সচারে নাইট্রোজেনের ওজন 4x/5 গ্রাম, ঠিক আছে? বোঝা যাচ্ছে? তাহলে আমরা কি জানি? যেই জিনিসগুলো আমরা জানি সেগুলোর থেকে বলতে পারি মলিকিউলার ওয়েট যত তার মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক মলিকিউল থাকবে। তাহলে আমরা প্রথমে অক্সিজেনের জন্য দেখি। অক্সিজেনের মলিকিউলার ওয়েট কত? 32। তার মানে অক্সিজেনের 32 গ্রামের মধ্যে নাম্বার অফ O2 মলিকিউলস কত? এনএ নাম্বার। তাহলে এই মিক্সচারের এই ওজনে নাম্বার অফ মলিকিউলস কত আছে? x/5 এ তাহলে থাকবে Na/32 ইন্টু এক্স নিচে 5। ওকে, এই নাম্বার অফ O2 মলিকিউলস, এটা এই নাম্বার অফ O2 মলিকিউলস, নাম্বার অফ O2 মলিকিউলস। নাইট্রোজেনের ক্ষেত্রে দেখি, নাইট্রোজেনের মলিকিউলার ওয়েট কত? 28 গ্রাম, ঠিক আছে? এতে অ্যাভোগাড্রো সংখ্যক নাইট্রোজেন অনুবর্তমান, নাইট্রোজেন N2 মলিকিউল, তাহলে 4x/5 গ্রামে নাম্বার অফ মলিকিউলস কত হবে? Na/28, এটা গুণ হয়ে যাবে এত, সরি গ্রাম না, এটা তো নাম্বার। এই নাম্বার অফ নাইট্রোজেন মলিকিউল থাকে N2 মলিকিউল থাকে, ঠিক আছে? এখন আমাদের এখানে অ্যাভোগাড্রো সংখ্যার, অ্যাভোগাড্রো নাম্বারের আমাদের ভ্যালুটা বসানোর দরকার নেই, কারণ আমাদের কাছে রেশিও চেয়েছে, ঠিক আছে? এখন যদি আমরা দেখি রেশিওটা কিভাবে বেরোবে, আচ্ছা আমাদের কাছে নাম্বার অফ অক্সিজেন কত আছে? Na(x/32 × 5 = Na × 4x/28 × 5, ঠিক আছে?
তাহলে রেশিওটা কী হবে এখানে 5 যাবে 5 যাবে এক্স যাবে এক্স যাবে এনে যাবে এনে যাবে, থাকবে 32 4/28, এখানে নর্মালি কেটে দিতে পারি 7, তাহলে আসছে 1/32 = 1/7। তাহলে ইস টুটাকে আমরা কীভাবে লিখতে পারি, উপরে লিখতে পারি 1/32 আছে, নিচে লিখতে পারি 1/7 আছে। এটাকে যদি আমি এখন গুণ সম্পর্কে নিয়ে যাই কি হবে 1/32, 7 উপরে চলে যাবে নিচে 1, তার মানে ওভারঅল আছে 7/32। তার মানে এইটা রেশিওটা আমরা কত বলতে পারি 7:32 নাম্বার অফ মলিকিউল অফ অক্সিজেন আর নাইট্রোজেনের রেশিও। ঠিক আছে, নেক্সট প্রশ্নে যাই। কোশ্চেন নাম্বার 3 লেখো। বলেছে একটি গ্যাসীয় মৌলের বাষ্প ঘনত্ব অক্সিজেনের 5 গুণ। একটি গ্যাসীয় মৌলের বাষ্প ঘনত্ব অক্সিজেনের 5 গুণ। যদি মৌলটি দ্বিপরমাণুক হয়, যদি মৌলটি দ্বিপরমাণুক হয় তাহলে ওই মৌলের পারমাণবিক ওজন কত? তবে সেই মৌলের পারমাণবিক ওজন কত? ঠিক আছে, আচ্ছা তো এখানে কি কি বলেছে, প্রথমে বলেছে সেই গ্যাসীয় মৌলের বাষ্প ঘনত্ব অক্সিজেনের 5 গুণ। ওকে, তার মানে আমরা বলতে পারি বাষ্প ঘনত্ব, আচ্ছা আমরা রিলেশনটা আমরা জেনেছিলাম m = 2d। এমটা কি, এমটা হলো কি এমটা হলো আণবিক গুরুত্ব বা আণবিক ভর, আর ডি হলো বাষ্প ঘনত্ব। ঠিক আছে, তাহলে কোনো মৌলের এটা ধরে নিই এক্স, মৌলটা হচ্ছে এক্স, এর বাষ্প ঘনত্ব অক্সিজেনের বাষ্প ঘনত্বের 5 গুণ। ভালো কথা। তো বলেছে এই মৌলটির পারমাণবিক ওজন কত। আচ্ছা মৌলটির পারমাণবিক ওজন যদি আমি বের করতে যাই এম এক্স ইকুয়ালস টু, আচ্ছা এখানে যেহেতু অক্সিজেন আছে আমাদের এই মৌলের বাষ্প ঘনত্বটা কিন্তু অক্সিজেনের রেসপেক্টে আসবে। ঠিক আছে, তাই তো অক্সিজেনের সাপেক্ষে আসবে। তাহলে এখানে m = 2d কখন, m = 2d যখন হাইড্রোজেনের রেসপেক্টে এই বাষ্প ঘনত্বটা থাকবে উইথ রেসপেক্ট টু হাইড্রোজেন। ঠিক আছে, ওকে। সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এটা এখানে দরকার হবে না, সো সরি, এটা m = 2d। ঠিক আছে, প্রশ্নে যদি আমাদের কখনো উল্লেখ করে দেয় যে বাষ্প ঘনত্ব কিসের সাপেক্ষে, তখন আমরা এই জায়গাটাকে চেঞ্জ করব। কিন্তু আমাদের যে প্রশ্নটা আছে দেখো সেই প্রশ্নে কিন্তু বাষ্প ঘনত্ব কিসের সাপেক্ষে সেটা বলা নেই, আমাদের জাস্ট বাষ্প ঘনত্ব সেই মৌলের আর অক্সিজেনের মধ্যে রিলেট করা আছে। ঠিক আছে, এটা যদি আমরা বের করতে যাই আমরা কি কোন ফর্মুলা ইউজ করতে হবে, mx = 2dx। ঠিক আছে, অক্সিজেনের ক্ষেত্রে আমরা কি জানি, এখান থেকে dxটা আমাকে যদি পেতে হয় আমার এটা ডি ওটা পেতে হবে, তাই তো অক্সিজেনের জন্য। আচ্ছা তো আমি অক্সিজেনের আণবিক গুরুত্ব জানি, অক্সিজেনের বাষ্প ঘনত্ব আমি পেয়ে যাব। ঠিক, অক্সিজেনের আণবিক গুরুত্ব কত 32, বসিয়ে দিলাম। তাহলে d0 = পেলাম 16, 16 হলো অক্সিজেনের বাষ্প ঘনত্ব। এখানে কিন্তু অক্সিজেনের বাষ্প ঘনত্ব হাইড্রোজেনের সাপেক্ষে যেহেতু বলেছে, আর হচ্ছে সেই মৌলের বাষ্প ঘনত্ব যে সেটাও কিন্তু অ্যাকচুয়ালি হাইড্রোজেনের রেসপেক্টেই ধরতে হবে, দুটোই যেহেতু হাইড্রোজেনের সাপেক্ষে, তো এটা আমরা আলাদা করে এটাকে আর চেঞ্জ করছি না, দুই ক্ষেত্রেই 2 রাখছি। ঠিক আছে,
এখানে কিন্তু এই মৌলের বাষ্প ঘনত্বটা অক্সিজেনের রেসপেক্টে না, অক্সিজেনের সাপেক্ষে না, কিন্তু অক্সিজেনের সাথে জাস্ট রিলেট করেছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে ডিএক্সটা পেয়ে যাব, ডিএক্স ইকুয়ালস টু 5 × 16। আচ্ছা, এখান থেকে এই ডিএক্স এর থেকে আমরা এই এক্স এর আণবিক ভরটা পেয়ে যাব 2 × 5 × 16, তার মানে কত হচ্ছে 160 গ্রাম। ওকে, মলিকিউলার ওয়েট। আচ্ছা, প্রশ্নে কিন্তু মৌলটি দ্বিপরমাণুক ছিল না, ওটা ত্রিপরমাণুক। ঠিক আছে, ত্রিপরমাণুক মানে 3টি পরমাণু নিয়ে একটি মৌল, সরি 3টে পরমাণু নিয়ে ওর অণু গঠিত। ঠিক আছে, এটা হচ্ছে মলিকিউলার ওয়েট। তার মানে X3 মলিকিউলের, ত্রিপরমাণুক যেহেতু X3 পরমাণু মলিকিউলের ওয়েট হচ্ছে এত, আণবিক ভর। তাহলে এক্স এর পারমাণবিক ভর কত? ভর হলো 160/3, যা আসবে সেটাই 53.33। এখানে কিন্তু একটি পরমাণুর ভর বলেনি, এখানে কিন্তু এক্স এর পারমাণবিক ভর বলেছে, সেই জন্যই আমরা আণবিক ভরকে 3 দিয়ে ভাগ করলাম। কিন্তু যদি বলতো একটি পরমাণুর ভর, তাহলে আমরা এই আণবিক ভরের থেকে, আণবিক ভর মানে কি, এটা 1 মোলের ওজন, তো এটা 1 মোলের ওজন। যদি আমাদের একটি পরমাণুর ভর বলতো তাহলে আমরা কি করতাম, আমরা এটা জানি 1 মোল অণুর ভর। ঠিক আছে, ওখান থেকে একটি অণুর ভর বের করতাম এনে দিয়ে, অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করে। আর তারপরে জানি একটি অণু 3টি পরমাণু নিয়ে গঠিত, তাহলে তারপরে সেটাকে 3 দিয়ে যদি ভাগ করে দিতাম, আমরা তখন পেতাম একটি পরমাণুর ভর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখা যাক। নেক্সট প্রশ্ন লিখে নাও। নেক্সট প্রশ্ন হলো 26.7 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় NO2O মানে হচ্ছে NO2 এবং N2O4 এর সমন্বয়ে গঠিত একটি মিশ্রণের বাষ্প ঘনত্ব 38.3। উক্ত মিশ্রণের 100 গ্রাম পরিমাণে NO2 এর মোল সংখ্যা নির্ণয় করো। মানে সেই মিশ্রণের 100 গ্রামে NO2 এর কত মোল আছে। ঠিক আছে, প্রশ্নটা ভালো মতো পড়বে। এই প্রশ্নটা কিন্তু একটু কঠিন প্রশ্ন আছে। এখানে আমাদের নতুন একটা কনসেপ্ট আসবে, সেটা হচ্ছে মোল ফ্র্যাকশন। ঠিক আছে, মোল ফ্র্যাকশন ব্যাপারটা কি আগে বলে নিই। মোল ফ্র্যাকশনকে আমরা এক্স দিয়ে প্রকাশ করে থাকি। ঠিক আছে, ধরে নাও একটা মিক্সচারে আমাদের এ গ্যাস আছে, বি গ্যাস আছে। ঠিক আছে, এ গ্যাসের অণু আছে, বি গ্যাসের অণু আছে। ওকে, ধরে নাও এ গ্যাসের অণু আছে Na পরিমাণ, বি গ্যাসের অণু আছে Nb পরিমাণ। তাহলে মোল ফ্র্যাকশনটা হচ্ছে এ এর মোল ফ্র্যাকশন হবে Na/Na প্লাস Nb। তার মানে টোটাল নাম্বার অফ মোলে Na কত মোল আছে সেটা হচ্ছে এর মোল ফ্র্যাকশন। ঠিক আছে, এখন এই মোল ফ্র্যাকশন আমরা বলতে পারি, মোল ফ্র্যাকশনটা কোনো ভলিউমের উপরে ডিপেন্ড করে না। তার মানে কি, কোনো সমসত্ব মিশ্রণে, মানে কোনো হোমোজেনিয়াস মিক্সচারে এই মোল ফ্র্যাকশন কোনো ভলিউমের উপরে ডিপেন্ড করে না। তার মানে ধরে নিই আমাদের এটা একটা যদি পাত্র থাকে, এই পাত্রতে আমার A প্লাস বি আমার আছে। ঠিক আছে,
এ এর অণু আছে আর বি এর অণু আছে। এই গোটা পাত্রতে এর মোল ফ্র্যাকশন হবে, যদি এটাকে আমরা টোটালটাকে এন ধরে নিচ্ছি, তাহলে আমরা এটাকে লিখছি এ বাই এন এ বাই এন। ঠিক আছে, এ বাই এন এ বাই এন, এই যে মোল ফ্র্যাকশনটা হবে, আর বি এর যে মোল ফ্র্যাকশনটা হবে বি ইকুয়ালস টু এন। ঠিক আছে, আমরা যদি এই যে মিক্সচারটা আছে এত বড়, ওই মিক্সচার থেকে যদি এতটুকু একটা পোর্শন এই ভলিউম আমরা নিয়ে নিই, ঠিক আছে, এই ভলিউমে আমরা যদি এ এর মোল ফ্র্যাকশন দেখি আর বি এর মোল ফ্র্যাকশন দেখি, ঠিক আছে, এ এর মোল ফ্র্যাকশন এটাই হবে এন এ বাই এন, আর এটা হবে এন বি বাই এন। তার মানে কি মোল ফ্র্যাকশন এই পুরো এত বড় ভলিউমেও যা হয় তার থেকে একটা যদি আমরা ছোট পোর্শন যদি আমরা নিয়ে নিই, সেটাতেও মোল ফ্র্যাকশন সেই পুরো সিস্টেমের সমানই হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? এখন এই কনসেপ্টের ওপর ভিত্তি করে আমাদের এই কোশ্চেনটা অ্যান্সার করতে হবে। ঠিক আছে, আচ্ছা, আমি মুছে নিই। আচ্ছা, প্রশ্নতে আমরা কি জানি? প্রশ্নতে আমরা জানি টেম্পারেচার 26.7 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমরা কেলভিনে কনভার্ট করে নেব। কত হবে? 299.7 কেলভিন। ভালো কথা। আর কি দেওয়া আছে? বলেছে যে এদের বাষ্প ঘনত্ব, মিক্সচারের বাষ্প ঘনত্ব NO2 প্লাস N2O4 এর বাষ্প ঘনত্ব দেওয়া আছে ডি, আমি মিক্স বলে দিলাম। ঠিক আছে, বাষ্প ঘনত্ব বলা আছে 38.3। উক্ত মিশ্রণের 100 গ্রাম পরিমাণে মোল সংখ্যা, মানে অ্যাকচুয়াল আমাদের মিক্সচারের ওজন দেওয়া আছে 100 গ্রাম। এই 100 গ্রামে NO2 এর মোল সংখ্যা কত, মানে কত মোল NO2 আছে। আচ্ছা, ভালো মতো দেখবে, আমাদের যা যা ডেটা দেওয়া থাকবে সেই ডেটাগুলো দিয়ে সব রিলেশন আগে আমাদের সামনে আনতে হবে। কি? এই বাষ্প ঘনত্ব, ঠিক আছে, ভেপার ডেন্সিটি, ডি মিক্স, এর থেকে আমরা কি পেতে পারি? এই মিক্সচারের আণবিক ওজন এম মিক্স ইকুয়ালস টু 2D মিক্স বলতে পারি। তাহলে এখান থেকে আমার মিক্সচারের আণবিক ভর বেরোবে 38.3 ইন্টু 2 কত আসে? 6.67 এটা আসে আণবিক ভর গ্রাম পার মোল, তাই না? বলতে পারি আমরা। আচ্ছা, এর থেকে আর কিভাবে প্রসিড করা যায় এখন? তার মানে কি আমরা মিক্সচারের ওজন জানি, মিক্সচারের ওজন 100 গ্রাম। এখন এই মিক্সচারে আমাদের আগে ধরে নিতে হবে যে NO2 আর হচ্ছে N2O4 কতটা করে আছে। বোঝাতে পারছি? ধরে নিব তাহলে আমরা 100 গ্রাম মিক্সচারে NO2 আছে x গ্রাম। ওকে, আর হলো N2O4 আছে 100 মাইনাস x গ্রাম। ঠিক আছে, এটা হলো এদের ওজন। আচ্ছা, ভালো মতো দেখবে, এত গ্রাম মিক্সচারে, তাহলে এর থেকে কি আমরা পেতে পারি যে NO2 আর হচ্ছে N2O4 কত মোল আছে? পারবো আমরা পেতে? এখান থেকে নাম্বার অফ মোল বের করতে পারবো না?
এগুলোকে আমরা এদের যদি আণবিক ভর দিয়ে বা মলিকিউলার ওয়েট দিয়ে আমরা যদি ভাগ করে দিতে পারি। NO2 এর মলিকিউলার ওয়েট কত? NO2 এর মলিকিউলার ওয়েট সরি হ্যাঁ, তাহলে নাইট্রোজেনের অ্যাটমিক ওয়েট 14 প্লাস অক্সিজেনের অ্যাটমিক ওয়েট 16, 16 ইন্টু 2 32, তাহলে হলো 46 গ্রাম পার মোল। ঠিক আছে, N2O4 এর কত? 14 ইন্টু 2 28, 64, 2 92 গ্রাম পার মোল। ঠিক আছে, আচ্ছা, তো এখান থেকে আমরা এখন ফ্র্যাকশন বার করতে পারি না? সরি, এখান থেকে আমরা আগে নাম্বার অফ মোল বের করব। উপরেরটুকু মুছে দিচ্ছি, নাম্বার অফ মোল বের করব। নাম্বার অফ মোল কত হবে? নাম্বার অফ মোল অফ NO2 ইকুয়ালস টু x গ্রামকে ভাগ করতে হবে 46 গ্রাম পার মোল দিয়ে। তাহলে এখানে ইউনিট আসবে মোল, আর হচ্ছে N2O4 এটাকে হচ্ছে 100x/92 এত মোল। বুঝতে পারছি? ভালো মতো খেয়াল করবে, তাহলে আমাদের যেটা চাই সেটাতে কিন্তু চলে এলো নাম্বার অফ মোল অফ NO2, মানে মিক্সচারে NO2 কত মোল আছে সেটা কিন্তু চলে এলো। এখন তারপরে দেখো কিভাবে ভাবা যায়। আমরা মিক্সচারের আণবিক ভর জানি, তার মানে কি মিক্সচারের আণবিক ভর আমরা জানি। মিক্সচারের আণবিক ভর থেকে আমরা এটাকে এইভাবে লিখতে পারি না, 76.6 গ্রাম মিক্সচার কত হয়? 1 মোলের ওজন। ঠিক আছে, তাহলে 100 গ্রাম মিক্সচারের ওজন কত হবে? 1/76.6 ইন্টু 100 এত মোল হচ্ছে। এটা আমার মুছতে হবে, তোমরা লিখে রাখো কিন্তু। ঠিক আছে, তার মানে কি মিক্সচারে এই যে মিক্সচারের মোলটা এলো, এটা নাম্বার অফ NO2 মোল সংখ্যা কত আছে আর হচ্ছে N2O4 এর মোল সংখ্যা কত আছে, দুটো একসাথে না? তাই তো, একসাথে। আমরা তাহলে কি পেলাম? টোটাল মোল সংখ্যাটা পেলাম। তাহলে দেখো আমরা আলাদা করে সেই x দিয়ে NO2 এর মোল সংখ্যা আর N2O4 এর মোল সংখ্যা পেয়েছি, তাই না? এই যে, তাহলে আমরা এই করতে পারি প্লাস এটাও টোটাল মোল সংখ্যা। টোটাল মোল সংখ্যা তাহলে কোনটা সমান হবে? এই টোটাল মোল সংখ্যা সমান হবে মিক্সচারের, তাই না? কারণ মিক্সচার কি, মিক্সচার তো এই NO2 আর N2O4। এটা যদি আমরা সলভ করি 2x/92 100 minus x 100 76.6 ইকুয়ালস টু 92 যদি আমি ওইদিকে নিয়ে যাই, এটা আমি একটু স্টেপ জাম্প করে লিখছি। ঠিক আছে, এটাকে যদি আমি যোগ করে দিই তাহলে কি হবে? নিচে 92 আসবে, উপরে 2x প্লাস 100 মাইনাস x আসবে। 2x এর থেকে x বাদ দিলে x প্লাস 100। ঠিক আছে, 92 ওদিকে চলে গেলে
76.6 ইকুয়ালস টু এক্স কত আসবে, এক্স আসবে আমাদের 20.10 তাহলে আমাদের বলেছিল নাম্বার অফ NO2 মূল নাম্বার, তার মানে মূল সংখ্যা NO2 কত হবে, এই যে পেয়েছিলাম x/46, তাই না, x/46 মানে 20.10/46 করলে মূল সংখ্যা আসবে 0.4369, এটা হবে NO2 এর মূল সংখ্যা। ক্লিয়ার হলো? আরেকবার বলে দিচ্ছি তাহলে, শুরু থেকে মিলিয়ে নাও। আচ্ছা, প্রথমে আমাদের কি বলেছে, প্রথমে আমাদের বলেছিল যে NO2 আর হচ্ছে একটা N2O4 এর একটা মিক্সচার আছে, তার বাষ্প ঘনত্ব দেওয়া আছে। আচ্ছা, বাষ্প ঘনত্ব থেকে আমি জানি একটা জিনিসই বেরোবে, কি বের হয়, যে না আণবিক ভর বের হয়, মলিকিউলার ওয়েট। ঠিক আছে, মলিকিউলার ওয়েট আমরা নর্মালি বের করে নিলাম। তারপরে কি বলেছে, 100 গ্রাম মিশ্রণে NO2 কত মোল সংখ্যায় আছে। আচ্ছা, তো 100 গ্রামের মধ্যে NO2 কত গ্রাম আছে আমি জানি না, N2O4 কত গ্রাম আছে আমি জানি না। প্রথমে ধরে নিলাম NO2 আছে x গ্রাম আর N2O4 আছে 100 - x গ্রাম। খুব ভালো কথা। তো আমরা NO2 আর N2O4 এর মলিকিউলার ওয়েটটা বের করতে পারবো, বের করলাম। তো মিক্সচারের মধ্যে x গ্রাম যে আছে NO2, ওই x গ্রাম থেকে আমরা কত মোল আছে সেটা বের করতে পারবো, কি দিয়ে ভাগ করে, মলিকিউলার ওয়েট অফ NO2 দিয়ে ভাগ করে। বের হয়ে গেল ওই 100 গ্রাম মিক্সচারে 100 গ্রামে NO2 কত মোল আছে পেয়ে গেলাম, আর 100 গ্রামে N2O4 কত মোল আছে সেটাও পেয়ে গেলাম। তারপর আমরা কি করলাম, মিক্সচারের যে আণবিক ভরটা পেয়েছিলাম, আণবিক গুরুত্ব বা মলিকিউলার ওয়েট যে আমরা পেয়েছিলাম, সেই মলিকিউলার ওয়েট মানে কি, মলিকিউলার ওয়েট হচ্ছে 1 মোলের ওজন। তাহলে মিক্সচারের 76.6 গ্রাম মানে হচ্ছে 1 মোল। তাহলে মিক্সচারের 100 গ্রাম ইকুয়ালস টু কত মোল হবে সেটা পেলাম। তার মানে কি, এই মোল সংখ্যাটা কি, NO2 এর মোল সংখ্যা প্লাস N2O4 এর মোল সংখ্যা একসাথে। তো আমরা প্রথমে x দিয়ে ওই দুটো পেয়ে গেছি, তো আমরা লিখলাম এই মোল সংখ্যা প্লাস N2O4 এর মোল সংখ্যা ইকুয়ালস টু টোটাল মোল সংখ্যা। এখান থেকে আমরা ইকুয়েশনটা সমাধান করে x এর ভ্যালু পেলাম। তারপরে আমরা NO2 এর মোল সংখ্যা বের করার জন্য সেই x/46 করে দিলাম, বেরিয়ে গেল NO2 এর মোল সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখি। আচ্ছা, নেক্সট প্রশ্ন নেই, নেক্সট হচ্ছে আসছে আমাদের তুল্যাঙ্ক ভর। ঠিক আছে, বা ইকুইভ্যালেন্ট ওয়েট। ঠিক আছে, আর হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট সংক্রান্ত কিছু আমরা প্রশ্নও করব। তার আগে আমরা হয়তো ইকুইভ্যালেন্ট ওয়েট আমরা পড়েছিলাম, ইকুইভ্যালেন্ট ওয়েটের ওখানে আরেকটি সংজ্ঞা লিখে নাও, আমি মুছে লিখে তারপর তোমাদের বলছি। আচ্ছা, তবে এটা লিখে নাও, ধরো তোমার কোনো মেটাল অক্সাইড বা মেটাল ক্লোরাইড বা মেটালের সাথে কোনো একটা কিছু রিয়াক্ট করে মেটালের একটা কোনো কম্পাউন্ড তৈরি করেছে, তার মধ্যে থেকে তুমি মেটালের তুল্যাঙ্ক ভার কীভাবে বের করবে। তো ডিরেক্ট ফর্মুলা হচ্ছে এটার, সে মেটাল ক্লোরাইড বা যেটা থাকবে, ধরে নিই আমরা একটা মেটাল ক্লোরাইড আছে, ঠিক আছে, MClX, ওকে, ধরে নিই একটা মেটাল ক্লোরাইড আছে। তাহলে সেই মেটাল ক্লোরাইডে মেটাল কতটা ওজনে আছে, মেটালের ওয়েট বাই সেই মেটাল ক্লোরাইডটাতে ক্লোরিন কতটা ওজনের আছে, ঠিক আছে, সেটাকে গুণ করতে হবে ক্লোরিনের তুল্যাঙ্ক ভার দিয়ে। মাথায় রাখবে এটা, মেটালের তুল্যাঙ্ক ভার বের করছি যখন, এখানে ক্লোরিনের তুল্যাঙ্ক ভার দিয়ে গুণ করতে হবে। সেমভাবে যদি আমার মেটাল অক্সাইড থাকে, মেটাল অক্সাইডের ক্ষেত্রে কি হবে, এই মেটাল অক্সাইডে মেটালের ওজন, ঠিক আছে, ভাগ করতে হবে মেটাল অক্সাইডে অক্সিজেনের ওজন,
অক্সিজেন কতটা পরিমাণে আছে, আর হচ্ছে গুণ করতে হবে অক্সিজেনের তুল্যাঙ্ক ভার দিয়ে। অক্সিজেনের তুল্যাঙ্ক ভার কত, অক্সিজেনের ইকুইভ্যালেন্ট ওয়েট, অক্সিজেনের ইকুইভ্যালেন্ট ওয়েট হলো অক্সিজেনের মলিকুলার ওয়েট কত, অক্সিজেন অ্যাটমের অ্যাটমিক ওয়েট তাহলে বলতে হবে অক্সিজেনের অ্যাটমিক ওয়েট 16, আর ভ্যালেন্সি যোজ্যতা 2, ঠিক আছে। কারণ H2O-কে কল্পনা করবে, অক্সিজেনের যোজ্যতা 2, বা বলতে পারি অক্সিজেন ও 2- হিসাবে এক্সিস্ট করে ম্যাক্সিমাম ক্ষেত্রেই। তো অক্সিজেনের ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে 8, তার মানে এখানে 8 দিয়ে গুণ হবে। যদি থাকে ধরো মেটাল নাইট্রাইট ধরে নিলাম, ঠিক আছে, বা মেটালের সাথে নাইট্রোজেনের কোনো যৌগ, ঠিক আছে, মেটাল নাইট্রাইট না, সরি, ধরে নিচ্ছি যে মেটালের সাথে নাইট্রোজেনের কোনো যৌগ, তখন হচ্ছে আমি এটা অ্যাজ এ এক্সাম্পল বলছি কিন্তু, হ্যাঁ, তখন সেই মেটালের সাথে নাইট্রোজেনের যে কম্পাউন্ডটা, সেই কম্পাউন্ডে মেটালের ওজন বাই সেই কম্পাউন্ডে নাইট্রোজেনের ওজন গুণ করতে হবে নাইট্রোজেনের তুল্যাঙ্ক ভার দিয়ে। আমি জাস্ট এটা উদাহরণ দেওয়ার জন্য বললাম, ঠিক আছে। কম্পাউন্ড তৈরি হয় কি হয় না আমি কিন্তু সেটা বলছি না। আচ্ছা, তো একটা বলো যে কিউপ্রাস অক্সাইডে কপারের আপেক্ষিক তুল্যাঙ্ক ভার কত, কিউপ্রাস অক্সাইডে কপারের ইকুইভ্যালেন্ট ওয়েট, কিউপ্রাস অক্সাইড হচ্ছে Cu2O, Cu2O, চেষ্টা করো। তো কি হবে, কপারের কপার টোটাল কতটা পরিমাণে আছে, Cu2O তে কপার কতটা পরিমাণ আছে। আচ্ছা, যদি আমি এটাকে 1 মোল ধরে নিই, ওয়ান মোল, কপার কতটা আছে, কপারের অ্যাটমিক ওয়েট কত 63.5, তার মানে কপার আছে দুটো, 63.5 ইন্টু 2, ভাই অক্সিজেন কটা আছে এখানে একটা, তার মানে অক্সিজেনের অ্যাটমিক ওয়েট 16, তার মানে অক্সিজেন এই 1 মোলে অক্সিজেন আছে 16, আর অক্সিজেনের তুল্যাঙ্ক ভার কত 8, তার মানে এটা কত আসবে 263.5, এটা হবে কিউপ্রাস অক্সাইডে Cu এর কপারের ইকুইভ্যালেন্ট ওয়েট। সেমভাবে ইকুইভ্যালেন্ট ওয়েট একটা নির্ণয় করো CO3 এর, CO3 এর ইকুইভ্যালেন্ট ওয়েট কিভাবে বের করবে, C3 এর মলিকিউলার ওয়েট আগে বের করো, মলিকিউলার ওয়েট কত হবে, এটাতে কিন্তু আবার এটা কাজে লাগবে না, এই ফর্মুলাটা আগের দিন যে ফর্মুলাটা বলেছিলাম আমি প্রিভিয়াস ক্লাসে, সেটা কিন্তু কাজে লাগবে। কত হবে এখানে 12 প্লাস 16 ইন্টু 3 48, তার মানে এখানে কত হবে 60, আর এটার ভ্যালেন্সি কত হবে, দুটো নেগেটিভ চার্জ আছে মানে 2, এটার ইকুইভ্যালেন্ট ওয়েট কত হলো 30 হয়ে গেল। আচ্ছা, নেক্সট দেখি FeSO4, ঠিক আছে। তাহলে এটাকে যদি তুমি একটা কম্পাউন্ড হিসেবে দেখো, এই FeSO4 এর তুল্যাঙ্ক ভার কত হবে, এটাকে যদি তুমি ভাগ করে নিয়ে যাও তাহলে কি কি আসবে, Fe2 প্লাস SO4 2-, সল্টের জন্য যেই ফর্মুলাটা আমি বলেছিলাম তুল্যাঙ্ক ভারের সেটা অ্যাপ্লাই হবে। তাহলে FeSO4 এর মলিকিউলার ওয়েট কত হিসাব করলে দেখা যাবে 152 বাই ভ্যালেন্সি কত, ভ্যালেন্সি 2,
তাই না? টোটাল নাম্বার অফ পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ, তার মানে কত আসবে 76 হবে FeSO4 এর ইকুইভ্যালেন্ট ওয়েট। ঠিক আছে, আচ্ছা তারপর নেক্সট একটা প্রশ্ন দেখব। নেক্সট প্রশ্নটা লিখে নাও, আমি বলছি। বলেছে একটি ধাতুর 0.3 গ্রাম পরিমাণকে, একটি ধাতুর 0.3 গ্রাম পরিমাণকে লঘু অ্যাসিডের বিক্রিয়া করালে 110 ml H2 গ্যাস উৎপন্ন হয়, যা 17 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ও 755 mmHg চাপে জলের ওপর সংগ্রহ করা হলো। ধাতুটির তুল্যাঙ্ক ভার কত? ভালো মতো লিখেছ? আবার বলছি আমি, একটি ধাতুর 0.3 গ্রাম পরিমাণকে লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করালে 110 ml H2 গ্যাস উৎপন্ন হয়, যা 17 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ও 755 mmHg চাপে জলের ওপর সংগ্রহ করা হলো। ধাতুটির তুল্যাঙ্ক ভার কত? ঠিক আছে, বলে দেওয়া আছে 17 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলীয় বাষ্পের চাপ 14.4 mmHg। ঠিক আছে, আচ্ছা আগে লিখে নিই আমি কি কি দেওয়া আছে। আমার দেওয়া আছে ধাতুর ওজন, ধাতু তার মানে একটা মেটাল, লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করানো হলো। ঠিক আছে, ডাইলিউট অ্যাসিড বিক্রিয়া করিয়ে H2 গ্যাস যেটা পাওয়া গেল, H2 গ্যাস সেটাকে সংগ্রহ করা হলো কিসের ওপরে? জলের ওপরে। জলের উপরে এটাকে যদি সংগ্রহ করা হয়, ধরে নিই জলের উপরে, তাহলে যে উষ্ণতা দেওয়া আছে 17 ডিগ্রি সেলসিয়াস, 17 ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু তাহলে কত হবে 290 কেলভিন। চাপ কত দেওয়া আছে 755 mmHg। ঠিক আছে, খুব ভালো কথা। জলের উপর সংগ্রহ করা হলো। জলীয় বাষ্পের চাপ বলে দিয়েছে, জলীয় বাষ্পের চাপ বলে দিয়েছে 17 ডিগ্রি সেলসিয়াসে 14.4 mmHg। ওকে, তাহলে প্রেশারটা আমার বুঝতে হবে হাইড্রোজেন প্লাস H2 এর একসাথে। ঠিক আছে, তার মানে কি H2 এর চাপ কত সেটা আমি কিভাবে বের করব? এটার থেকে মাইনাস করে দেব P, H2 এর 755 মাইনাস 14.4 মাইনাস করে দিলে কত আসছে 740.6 mmHg। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল হাইড্রোজেনের চাপ। ঠিক আছে, হাইড্রোজেনের ভলিউম কত 110 ml। এখন বলেছে ধাতুটির তুল্যাঙ্ক ভার কত। তাহলে এখানে ভালো মতো দেখবে কি বের করতে হবে। আগে আমাদের প্রথমে আমাদের বের করতে হবে যে এই যে 110 ml, এই 110 ml এ হাইড্রোজেন কত গ্রাম আছে। ঠিক আছে, এই 110 ml এ হাইড্রোজেন কত গ্রাম আছে এটা আমাদের বের করতে হবে। আমরা এখানে মেটাল জানি কতটা ইউজ হয়েছে
0.3 গ্রাম, ঠিক আছে, 0.3 গ্রাম। .3 গ্রাম থেকে আমাদের তৈরি হয়েছে এখানে 101.10 ml। ওকে, তো আমাদের এখন যদি আমি বের করতে পারি যে 110 ml ইকুয়ালস টু কত গ্রাম হাইড্রোজেন, ঠিক আছে, তাহলে আমরা তুল্যাঙ্ক ভারের সূত্র থেকে বলতে পারবো না যে মেটালের ওজন, যেহেতু মেটালের আমরা চার্জ জানি না, কিছু জানি না, মেটালের যোজ্যতা আমরা পাবো না, তো এটা কিভাবে করতে হবে, মেটালের ওজন বাই হাইড্রোজেনের ওজন গুণ করতে হবে হাইড্রোজেনের তুল্যাঙ্ক ভার দিয়ে, ঠিক কিনা? তাহলে করা যাক। আচ্ছা, আমরা কি বলতে পারি, যেটা আমরা জানি এসটিপিতে আমরা এই ভলিউম থেকে হাইড্রোজেন কতটা তৈরি হয়েছে মাসটা আমরা কিভাবে পাবো, ভলিউমের সাথে মাসের রিলেশন আমরা কিভাবে করতে পারি? এসটিপি যদি আমি আনি, এসটিপিতে কোনো গ্যাসের ভলিউম যদি 22,400 ml হয়, তার মাস আমরা কত বলতে পারি, ওর মলিকিউলার ওয়েটটা, ঠিক আছে। এখানে আমরা বলতে পারি না যে এখানে যদি হাইড্রোজেন তৈরি হয় 22,400 ml থেকে আমাদের হাইড্রোজেন কত গ্রাম তৈরি হবে, 2 গ্রাম তৈরি হবে, বলতে পারি তো 22,400 ml থেকে আমাদের 2 গ্রাম তৈরি হবে, তাহলে 110 ml থেকে কত গ্রাম তৈরি হবে? কিন্তু না, ভালো মতো খেয়াল করবে, এখানে কিন্তু এসটিপি দেওয়া নেই, তো আমাকে আগে বের করতে হবে যে এই কন্ডিশনে 110 ml এসটিপির কত ভলিউমের সাথে ইকুইভ্যালেন্ট, ঠিক কি না? তাহলে আমরা এখন দেখি ওই P1 V1 ইকুয়ালস টু P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2 করে দেখব। তাহলে এখানে V2 ইকুয়ালস টু কত আসবে দেখে নি, এই শুরুর দিকে সবগুলোকে ধরি যদি আমি, এই P1, তাহলে এসটিপিতে কন্ডিশন কি কি থাকে এটা একটু ভালো মতো লিখে নেবে। হ্যাঁ, টেম্পারেচার T2 ইকুয়ালস টু 273 কেলভিন, প্রেশার 1 atm, 1 atm equals to 760 mmHg, 760 mmHg, ঠিক আছে। তাহলে এখান থেকে P1 কত হবে, P1 হবে 740.6 mmHg, এখানে লিখে নেবে, আমার জায়গার অভাবের জন্য আমি লিখছি না, ইন্টু 110 ml, ভাগ করতে হবে T1 দিয়ে, T1 কত 290, ইন্টু এটা এদিকে চলে যাবে, T2 কত 273 বাই P2 কত 760 ইকুয়ালস টু করলে V2 আসবে 100.91 ml, বোঝা গেল? তাহলে এটা কিন্তু চলে এলো এসটিপিতে, এসটিপিতে 100.91 ml ওই কন্ডিশনে, যে কন্ডিশন দেওয়া ছিল তাতে 110 ml এর সাথে ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি কি যে এটা মুছে দিচ্ছি, তাহলে আমরা এভাবে বলতে পারি না, at STP
আর আমি কি বলেছিলাম, টেম্পারেচার আর প্রেশারের সাথে ভলিউম চেঞ্জ করে কিন্তু ওয়েট না। তার মানে সরি, কোথাও একটা মনে হচ্ছে ভুল হয়েছে। না ঠিক আছে, এসটিপিতে 22,400 ml 2 গ্রাম, তার মানে 100.91 ml কত হবে, 2/22,400 ইন্টু 100.91, বোঝা গেল কত গ্রাম আসবে, 0.009 গ্রাম H2। তার মানে কি এখানে এসটিপিতে আমি কনভার্ট করে এই ভলিউমটা বের করলাম, যাতে আমরা এই 22,400-র সাথে 2 গ্রাম এটাকে রিলেট করে আমরা যাতে এই ভলিউমে ওয়েটটা পাই, এটা কিন্তু চলে এলো। ঠিক আছে, তার মানে কি এই 100, এই যে কন্ডিশন ছিল শুরুতে P1 V1 T1, ভালো মতো দেখে নাও, ওটাতে 110 ml এর ভলিউমটা এসটিপিতে 100.91 ml এর সাথে ইকুইভ্যালেন্ট। তো আমরা 100.91 ml এ 0.009 গ্রাম H2 থাকে সেটা বলতে পারি যদি, তাহলে আমরা বলতে পারবো যে 110 ml এর থেকে 110 ml বলতে এখানে আমরা হাইড্রোজেন পাই হলো 0.009 গ্রাম। বোঝা গেল? ঠিক আছে, তাহলে আমরা এখন তুল্যাঙ্ক ভারের সূত্রটা যদি বসাই, তুল্যাঙ্ক ভার মেটালের ইকুইভ্যালেন্ট ওয়েট, মেটাল কতটা ছিল মিক্সচারে, এখানে 0.3 গ্রাম, বাই হাইড্রোজেন কতটা 0.009 গ্রাম, আর হাইড্রোজেনের তুল্যাঙ্ক ভার দিয়ে গুণ, ইকুয়ালস টু কত আসে 33.33, তাই তো, এত গ্রাম মেটালের ইকুইভ্যালেন্ট ওয়েট। এটা একটু জটিল ছিল, আমি আবার শুরুর থেকে বলছি। প্রথমে আমরা কি করলাম, প্রথমে যে হাইড্রোজেনটা তৈরি হয় সেই হাইড্রোজেনটা তো H2O, মানে হচ্ছে জলের উপরে সেটাকে কালেক্ট করা হয়। তো যে প্রেশারটা পাওয়া যায় সেটা হচ্ছে জল আর হাইড্রোজেনের দুটোর একসাথে প্রেশার। তো আমাদের 17 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলীয় বাষ্পের চাপ আমাদের, তার মানে কি জলের চাপটা আমাদের দিয়ে দিয়েছিল। তো আমরা এই জল আর হাইড্রোজেনের একসাথে চাপ জানি 755 mmHg, আর হচ্ছে শুধু জলের চাপটা আমি জানি, তো সেখান থেকে আমি শুধু হাইড্রোজেনের চাপটা আমি পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা শুরুতে প্রেশার জানি, একটা টেম্পারেচার জানি, তাতে হাইড্রোজেন কতটা উৎপন্ন হলো 110 ml, ভালো কথা, 110 ml উৎপন্ন হলো। আচ্ছা, তো এখন এই কন্ডিশনে 110 ml উৎপন্ন হলো, সেই 110 ml ইকুয়ালস টু কত গ্রাম, 110 ml H2 এর মাস কত হবে সেটা আমরা কিভাবে বের করব। তো আমাদের এখানে ভলিউম আর মাসটাকে রিলেট করতে হবে। আমরা শুধুমাত্র আমরা যা জানি ওটা বলেছিলাম 1 মোল ইকুয়ালস টু, যেই তিনটা জিনিস আমরা বলেছিলাম ওদের থেকে আমরা বুঝতে পারি যে এসটিপিতে আমি যদি একমাত্র কনভার্ট করে নিয়ে যাই তাহলে আমরা ভলিউম আর মাসটাকে রিলেট করতে পারবো। ঠিক, আচ্ছা, তো আমরা তারপরে লিখে নিলাম অ্যাট এসটিপি ভলিউম যদি হয় 22,400 ml, সেটার মাস হবে হচ্ছে 2 গ্রাম। ওকে, আচ্ছা, তো এখন আমাদের যেই কন্ডিশন দেওয়া ছিল 17 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আর 755 mmHg চাপে, আমাদের ভলিউম যে ছিল 110 ml, সেটা এসটিপিতে কত ভলিউমের সাথে ইকুইভ্যালেন্ট সেটা বের করার জন্য P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2 করে দিলাম। সেখান থেকে আমরা V2 পেয়ে গেলাম। এই যে V2টা পেলাম ওটা কিন্তু এসটিপিতে আমাদের ভলিউম, সেই ভলিউমটা ওই 17 ডিগ্রি টেম্পারেচার আর হচ্ছে 755 mmHg 110 ml ভলিউমের সাথে ইকুইভ্যালেন্ট। ওকে, আচ্ছা,
তো আমরা এই 110 ml এর ইকুইভ্যালেন্ট ভলিউম পেয়ে গেলাম, ঠিক আছে, এসটিপিতে। ওকে, তাহলে এসটিপিতে আমরা জানি 22,400 ml এর ওজন এত 2 গ্রাম H2 এর ক্ষেত্রে। তাহলে 110.91 ml পরিমাণ H2 এর ওজন কত হবে ওটা আমরা বের করে ফেললাম। তার মানে এই ওজনটাই হবে এটা, H2 যতটা হচ্ছে 110 ml এ, বোঝা গেল। তারপরে মেটালের ইকুইভ্যালেন্ট ওয়েট কীভাবে বের করলাম, আমি কি বলেছিলাম, মিক্সচারে মেটাল আর হাইড্রোজেন দুটো একসাথে আছে। এখানে আমরা যদি মেটালের ক্ষেত্রে ডিরেক্ট যদি আমরা বের করতে চাই ইকুইভ্যালেন্ট ওয়েট, তাহলে কিন্তু বের করতে পাবো না, কারণ আমাদের মেটালের কোনো ডিটেলস এখানে বলা নেই। তো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে কিন্তু যে হাইড্রোজেনটা আমাদের তৈরি হলো সেটাকে আমরা পরে যে ইকুইভ্যালেন্ট ওয়েটের ফর্মুলাটা দেখলাম ওই ফর্মুলাতে আমাদের ফেলতে হবে। তাহলে কি হলো, সেই সিস্টেমে মেটালের ওয়েট বাই সেই সিস্টেমে H2 যতটা উৎপন্ন হয়েছে তার ওয়েট, তাকে গুণ করে দিলাম হাইড্রোজেনের ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে, পেয়ে গেলাম আমরা মেটালের ইকুইভ্যালেন্ট ওয়েট। তারপরে দেখা যাক, চট করে আর করে নিই, 1-2টা হয়ে যাবে। আচ্ছা, সেমভাবে বলেছে একটি ধাতব অক্সাইডে, নেক্সট কোশ্চেন লিখো, একটি ধাতব অক্সাইডে ওজন হিসেবে 60% ধাতু আছে। একটি ধাতব অক্সাইডে ওজন হিসেবে 60% ধাতু আছে, সেই ধাতুর তুল্যাঙ্ক ভার গণনা করো। এটা নিজে নিজে চেষ্টা করো। ধাতব অক্সাইডের ওজন হিসেবে 60% ধাতু আছে, তার মানে কি টোটাল ধাতব অক্সাইডের ওজন যদি হয় 100, তাহলে ধাতু থাকবে তার মধ্যে 60 গ্রাম। অক্সিজেন কতটা থাকবে, অক্সিজেন থাকবে 40 গ্রাম। তাহলে মেটালের ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে, মেটালের ওয়েট মেটাল অক্সাইডে 60 বাই অক্সিজেনের ওয়েট 40 ইন্টু করতে হবে কি, অক্সিজেনের তুল্যাঙ্ক ভার 8, এটা চলে এলো ধাতুর তুল্যাঙ্ক ভার হলো। তারপর আরেকটা বলেছে যে 20 গ্রাম একটি ধাতু লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে 0.504 গ্রাম H2 গ্যাস উৎপন্ন হয়। 2 গ্রাম পরিমাণ ওই ধাতু থেকে কি পরিমাণ ধাতব অক্সাইড উৎপন্ন হবে, ঠিক আছে। এটা কিন্তু একটু উল্টো ধরনের, বোঝা যাচ্ছে কি জিনিসটা। আমাদের ধাতু বলে দিয়েছে, ভালো মতো আবার লিখে নাও প্রশ্নটা। 20 গ্রাম একটি ধাতু লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, মেটাল 20 গ্রাম, ঠিক আছে, লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে H2SO4 এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, 0.504 গ্রাম H2 তৈরি করে 0.504 গ্রাম, ঠিক আছে। তারপরে বলেছে হচ্ছে 2 গ্রাম পরিমাণ ওই ধাতু থেকে কি পরিমাণ ধাতব অক্সাইড উৎপন্ন হবে। ধরে নিই মেটাল প্লাস অক্সিজেন মিলে একটা মেটাল অক্সাইড কিছু একটা তৈরি করেছে, ঠিক আছে, হ্যাঁ মেটাল অক্সাইড কিছু একটা তৈরি করেছে। এতে বলেছে ধাতব অক্সাইড কতটা উৎপন্ন হবে, ঠিক আছে। তো আচ্ছা, এখান থেকে আমরা প্রথমে পাই না ধাতুর তুল্যাঙ্ক ভারটা বের করতে পারবো কি, আচ্ছা বলেছে কি পরিমাণ ধাতব অক্সাইড উৎপন্ন হবে। ধাতব অক্সাইডের মধ্যে আমার থাকবে মেটাল আর হচ্ছে অক্সিজেন। মেটালের পরিমাণ তো আমাকে দিয়ে দিয়েছে 20 গ্রাম, না মেটালের পরিমাণ দিয়ে দিয়েছে 2 গ্রাম, এখানে মেটালের পরিমাণ দিয়েছে 2 গ্রাম, ঠিক আছে। তাহলে
দেখো একটা জিনিস ভালো মতো মাইনিউটলি খেয়াল করবে, আমরা ধাতব অক্সাইড কতটা উৎপন্ন হবে এর টোটালটা আমার কিন্তু বের করতে হবে। আমি মেটালের ক্ষেত্রে জানি, আমি যদি অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন কতটা থাকে সেটা যদি আমি বের করতে পারি, তাহলে আমরা কিন্তু দুটো যোগ করে পেয়ে যাব মেটাল অক্সাইডের কত, ওজন কত। ঠিক আছে, তো এখানে মেটাল আর প্রথমে রিয়াকশন এটা, সেকেন্ডের রিয়াকশন হবে এটা। তো প্রথম রিয়াকশন থেকে আমরা কি বলতে পারি, মেটালের আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট বের করতে পারবো না? মেটালের ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে? 20 গ্রাম বাই 0.504 গ্রাম ইন্টু হাইড্রোজেন যেহেতু 1। ঠিক আছে, মেটালের ইকুইভ্যালেন্ট ওয়েট বেরোলো 39.68 গ্রাম। এই মেটাল অক্সাইডের থেকে আবার আমরা বলতে পারি না যে মেটালের ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়ালস টু মেটাল যতটা আছে তার ওজন বাই হচ্ছে অক্সিজেন যতটা আছে তার ওজন, অক্সিজেন যতটা আছে অক্সাইড যতটা আছে তার ওজন গুণ করতে হবে অক্সিজেন অ্যাটমের তুল্যাঙ্ক ভার দিয়ে, তাই তো? তাহলে আমরা এটা জানি, এখান থেকে এখানেই পেলাম কত, এটা 39.68 ইকুয়ালস টু, আমি একটু তাড়াহুড়ো করছি কারণ অলরেডি 1.5 ঘন্টা মতো হয়ে গেছে। আচ্ছা, মেটাল ওজন জানি আমি 2 গ্রাম দেওয়া আছে, তাহলে আমাদের MO বের করতে হবে এখানে ইন্টু এই MOটাকে এদিকে নিয়ে চলে এসে এটাকে এদিকে যদি নিয়ে চলে যাও, MO ইকুয়ালস টু কত বেরোবে? MO ইকুয়ালস টু বেরোবে, না বুঝে থাকলে বলবে, আমি নেক্সট ভিডিওতে শুরুর আগে বলে দেবো আমি আবার। 0.403 গ্রাম, ঠিক কি না? অক্সিজেনের ওজন হবে এতটা, হলো? আচ্ছা, তারপর বলেছে একটি ধাতব ক্লোরাইডে, তার নেক্সট কোশ্চেন লেখো, একটি ধাতব ক্লোরাইডে 20.2% ধাতু আছে, ধাতুটির পারমাণবিক ওজন 27 হলে সেই ধাতব ক্লোরাইডের সংকেত কি হবে? ঠিক আছে, এটা কিন্তু একদম ইজি কোশ্চেনটা, আবার পারলে ব্যাকে নিয়ে আবার করে নাও, লিখে নাও। নাকি পরের দিন একেবারে আবার করি? আচ্ছা ঠিক আছে, পরের দিন তাহলে এখান থেকে শুরু করব। তোমরা এই কোশ্চেনটা নিজেরা চেষ্টা করো। কোশ্চেনটা আমি আরেকবার বলে দিচ্ছি, একটি ধাতব ক্লোরাইডে 20.2% ধাতু আছে, ধাতুটির পারমাণবিক ওজন 27 হলে ক্লোরাইডের সংকেত কি হবে? ধাতব ক্লোরাইডের সংকেত কি হবে? আচ্ছা, আমি জাস্ট একটু হিন্ট দিয়ে দিচ্ছি। ধাতব ক্লোরাইডে 20.2% ধাতু আছে, তার মানে কি? আচ্ছা ছেড়ে দাও, আজকে আর নাহলে আমার এরপরে আটবেও না। আজকের মতো এখানেই থাক তাহলে।